আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে ভারত আর বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে? সম্প্রতি তারা স্থল বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের উপর, কিভাবে দেখেন আপনি? এর আগে একটু বন্দর নিয়ে বলি। প্রথম কথা হচ্ছে যে বন্দরের এই ডিপি ওয়ার্ল্ড অথবা দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তটা 2020-এর আগের রেজিমের সময় সিদ্ধান্তটা ছিল, সেটা আন্দোলনের বাস্তবায়নটা হয় নাই হচ্ছে মেইনলি আওয়ামী অলিগার্কদের ভাগবাটোয়ারার বাণিজ্যের কারণে। আপনি জানেন যে নিউ মুরিং টার্মিনালের ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল এই সাইফুজ্জামান জাভেদ, যে 350 বাড়ি কিনছে আপনার লন্ডনে তার কোম্পানিতে। ওখানে মাসে খরচ হয়তো 30,000 টাকা, সে 6 কোটি টাকা বিল করতো। এই ধরনের দুর্নীতি ওখানে প্রতিদিন হয়েছে। তো এই জন্য এটা প্রফেশনালি কাজটা আগায় নাই। এই সরকার এসে ওই বন্দোবস্তটা রিভিউ করেছে, রিভিউ করে দেখেছে যে এটা প্রফেশনালি গো অ্যাহেড করার মতো, মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো। এবং এটা কিন্তু একটা টেম্পোরারি মেজার, বলা হচ্ছে 31 থেকে 36 সর্বোচ্চ এই সময়টা পর্যন্ত কন্টিনিউ করতে পারে। এবং এটা হচ্ছে সিম্পলি ম্যানেজমেন্ট, অপারেশনাল ম্যানেজমেন্ট। এবং অপারেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডের সার্ভিস এই অঞ্চলের অনেক বন্দরও কিন্তু নিয়েছে এবং নিচ্ছে। শ্রীলঙ্কা নিচ্ছে, ভারত নিচ্ছে, পাকিস্তান নিচ্ছে, পৃথিবীর অনেক দেশ, প্রায় 70টা দেশে তারা এই পোর্ট অপারেশন এবং পোর্ট ম্যানেজমেন্টের কাজ করছে। প্রশ্ন হচ্ছে যে এখানে এই বিদেশের কাছে দিয়ে দেওয়া বিদেশি বন্দোবস্ত, এইটা একটা বামপন্থী ন্যারেটিভ এই হিস্টোরিক্যালি এখানে ছিল। আমরাও যারা একসময় বাম রাজনীতি করেছি আমাদেরকে প্রচুরভাবে এগুলো পড়ানো হয়েছে যে এটা কী কী সমস্যা আছে। প্রবলেম যেটা হয়েছে, কোনো বামপন্থী ভালো মডেল কিন্তু নাই যে একটা পোর্টকে সে গ্লোবালি কম্পিটিটিভ করেছে। পৃথিবীর কোনো দেশ করতে পারে নাই, কোনো বামপন্থী রাষ্ট্র। চায়না কিভাবে করতে পেরেছে? কারণ সেটা ক্যাপিটালিস্ট মডেলে গেছে, সেইটা পশ্চিমা মডেলে গেছে বলে এটা করতে পেরেছে। তো সেই জায়গাতে প্রশ্ন হচ্ছে যে আপনি কি আসলে বনসাই হয়ে রাখবেন কিনা পোর্টকে? পোর্ট আপনাকে প্রফিট দেয়, কিন্তু প্রফিটটা তো ইটসেলফ আপনার জন্য যতটুকু লুক্রেটিভ মনে হচ্ছে, বিজনেসম্যানের জন্য তো লুক্রেটিভ না। কারণ তার মালটা আনতে এবং তার ইম্পোর্টেড মালটা এক্সপোর্ট করতে তার এখানে 22 দিন 25 দিন পর্যন্ত ওয়েট করতে হয়। তাহলে তার এফডিআই যে করবে, যে এখানে ডলার ইনভেস্ট করবে, তার জন্য তো এটা কম্পিটিটিভ না। কলম্বোতে এটা হয়তো ধরেন 15 দিন লাগে, ভিয়েতনামে বেইজিংয়ে গেলে এটা হয়তো 7 দিন 8 দিন লাগে, সিঙ্গাপুর এটা 3 দিনে করতে পারে। তাহলে আপনি গ্লোবাল কম্পিটিশনে তো পিছনে পড়ে যাচ্ছেন। এবং আশিক চৌধুরী কিন্তু আপনার গত কয়দিন আগে বিডাতে পলিটিক্যাল পার্টিজের লিডারদেরকে নিয়ে কিন্তু বসেছেন এই বিষয়গুলো এক্সপ্লেন করবার জন্য। স্যাডলি সেখানে বিএনপি যায় নাই। এবং ওখানে কিন্তু চিটাগং পোর্ট নিয়ে, হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে উনি কথা বলেছেন যে এখানে বাংলাদেশ সরকারের প্রাইমারি ইন্টারেস্ট হচ্ছে আমার ন্যাশনাল ইন্টারেস্ট, আমার জাতীয় স্বার্থ, আমার সভরেন্টি, এবং এই ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এবং সেখানে সে বলেছে যে ইনভেস্টমেন্ট সামিটের রেজাল্ট পাওয়ার শর্তই হচ্ছে যদি আমরা পোর্ট ফ্যাসিলিটি ডেভেলপ করতে না পারি, তাহলে ইনভেস্টমেন্ট সামিটে যারা আগ্রহ দেখাচ্ছেন তারা হতাশ হয়ে যাচ্ছেন। অতএব সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে এই যে আর্গুমেন্টগুলো আসছে আমি দেখেছি খুবই ভেরি পুয়ার, কনস্পিরেটোরাল, এবং কোনো সাবস্ট্যান্টিভ আর্গুমেন্ট আমি এখানে পাই নাই। একটা প্রশ্ন আছে আমার সাথে ফুয়াদের কাছে, সেটা হচ্ছে যে চাইনিজরা যে ক্যাপিটালিস্ট মডেল ফলো করেছে, তারা কি কোনো বিদেশি কোম্পানিকে তাদের পোর্ট চালাতে দিয়েছে? তো পুরো ইন্ডাস্ট্রি তো আপনি দেখেন টোটাল ওয়েস্টার্ন কনসালটেন্ট, কিন্তু পোর্টগুলো কি মানে কন্টেইনার হ্যান্ডলিং বা এক্সিকিউটিভ যে দায়িত্বগুলি সেগুলি কি? ওইটা এক্স্যাক্টলি উত্তর আপনাকে দিতে পারছি না, বাট ডিপি ওয়ার্ল্ডের তালিকাতে যেটা দেখলাম আপনার তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশের অসংখ্য দেশ, ইনক্লুডিং কোরিয়ার নাম দেখলাম আপনার। কোরিয়াও 80-র দশকে 90-র দশকে লম্বা সময় পোর্ট ম্যানেজমেন্ট বিভিন্ন দেশকে দিয়ে করিয়েছে। যুক্তরাষ্ট্র তাদেরকে দেয়নি, করিয়েছে একসময়, কিন্তু সিঙ্গাপুরও করিয়েছে আপনার 60-70 তাদেরকে দেয়নি। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা ছিল তাদের পোর্ট নিয়ে কাজ করা, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করেনি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কি এইভাবে অরাজনৈতিক সরকার আছেন, আপনি কি 36 সাল বা 40 সাল পর্যন্ত আপনি চুক্তি করে রেখে দিয়ে যেতে পারেন? না, ওইটা তো ধরেন যে কোনো ধারাবাহিক সরকারের জন্যই এই প্রশ্ন আছে। এই প্রশ্ন অবশ্যই 16 বছরের একটা অনির্বাচিত আলোচনা ছিল বাংলাদেশে, এই ধরনের কোনো এই প্রশ্ন আসলে আরো জটিলতা বাড়বে বাংলাদেশে। 16 বছরের করবে না, সার্টেনলি করবে, যেন ডেমোক্রেসিতে প্রশ্ন করবার রাইট আছে। 16 বছরের তাহলে আওয়ামী লীগের সাথে করা যত ইন্টারন্যাশনাল ট্রিটিস, কনভেনশন, এমওইউ আছে, সেটার ফিউচার কি হবে? আমরা আদানি চুক্তি বাতিল করবার দাবি উঠেছে না বাংলাদেশে, যে প্রতি বছর বাংলাদেশকে হাজার হাজার কোটি টাকা, যদি আমরা ভবিষ্যতে দেখি, কারণ কেউই তো আর নির্ভুল না, যদি আমরা দেখি যে আপনি 40 বা 41 সাল পর্যন্ত একটা চুক্তি করে রেখে গিয়েছেন যেটা আদানির মতোই হলো, তখন কি হবে? না, ওইটার জন্য তো আপনাকে কোনো না কোনো গভর্নমেন্টকে ট্রাস্ট করতেই হবে দিন শেষে। কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি ফারাক্কাবাদ শেখ মুজিব করে দিয়ে গেছে না, আমরা সাফার করছি না এখন শেখ মুজিবের যেই ল্যান্ডস্লাইড পপুলারিটি ছিল বাংলাদেশের ইতিহাসে,
এর থেকে কোনো পপুলার লিডারের জন্ম কি আর হইতে পারবে? সেই মানুষটাই তো ফারাক্কাবাদ করে আজকে আমাদেরকে ডুবাই দিয়ে গেছে। এখন প্রশ্ন চুক্তি হচ্ছে করে, যে মানে আপনি কি চুক্তির কথা বলছেন? হ্যাঁ, ফারাক্কা যেটা আপনার ইন্ডিয়াকে পরীক্ষামূলকভাবে চালু করতে দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের কোনো না কোনো সরকারকে তো এইটা ট্রাস্ট করতেই হবে দিন শেষে, কিন্তু এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো জারি রাখতে হবে। কোনো না কোনো সরকারকে ট্রাস্ট করার জন্য যেটি রাজনৈতিক দলগুলো বলছে যে তাদের সঙ্গে আলোচনা করে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা না, বলেছে। এটা তাহলে তো প্রবলেম trust আছে করবে না, কেন? এটা প্র্যাকটিক্যাল কোশ্চেন না কেন আপনার, এটা কনফিডেন্সিয়ালিটি ক্লজ আছে। একটা রাষ্ট্র যখন আর একটা রাষ্ট্রের সাথে চুক্তি করবে, চুক্তির ক্লজ নিয়ে কখন পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা হয় না, কিন্তু এটা কি দুইটা G2G স্টেট। চুক্তি? এটা কি জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি? বর্তমানে এটাই তো গভর্নমেন্ট আমাদের। না, কিন্তু ডিপি ওয়ার্ল্ড কি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি? না, ইভেন প্রাইভেট কোম্পানির সাথে যদি আপনি চুক্তি করেন, যেমন আদানির সাথে যখন চুক্তি করা হয়েছে, এটা টার্মস অ্যান্ড রেফারেন্স তো আমাদের সাথে শেয়ার করা সেটা তো হয়নি। একটা কালো আইনের মাধ্যমে হয়েছিল, ওই বিদ্যুৎ মন্ত্রণালয়কে ইন্ডেমনিটিও দেওয়া হয়েছিল। না, ওটাই মানে যেটা হয় দিন শেষে তো কোনো সেইগুলিকে আমরা বজায় রাখবো নাকি নতুন বন্দোবস্তে আমরা নতুন ভাবে এই বিষয়গুলো আলোচনা করব? ওইটার ডিফিকাল্টি হচ্ছে তুষার ভাই, পৃথিবীতে কোনো বিগ কোম্পানি আপনাকে আপনি যদি তার টার্মসকে এক্সপোজ করেন, তাহলে তার সাথে আপনার সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সম্পর্কে আমার একটা ধারণা আছে, তাহলে যেহেতু আপনার আমি সাথে চুক্তিতে দীর্ঘদিন আগাবে কাজ না। করেছি। হ্যাঁ, দিন শেষে আমরা যেটা প্রেসার ক্রিয়েট করতে কিন্তু পারি। আপনি তো এই নন ডিসক্লোজার করছেন একটা পাবলিক প্রপার্টি নিয়ে, পাবলিক প্রপার্টির চুক্তি নিয়ে, তো সেখানে তো কাউকে না কাউকে জনগণকে অবহিত করতে হবে। জনগণ কার মাধ্যমে অবহিত হবে? আপনি সরাসরি অবহিত করছেন না, আপনি জনগণের প্রতিনিধি যারা রাজনৈতিক দল তাদেরকেও হ্যাঁ, জানাচ্ছেন। এই অংশটার সাথে আমি একমত যে আমরা চাই যে এখানে আমি পার্সোনালি কোনো সিকিউরিটি কনসার্ন দেখছি না, কিন্তু না, security সরকারের পক্ষ concern কিন্তু থেকে আমিও বলি না। হ্যাঁ, বাট যেটা ডায়ালগটা হওয়া কারণ দরকার। সিকিউরিটি আমরা দেখব, হ্যাঁ। যেই এটা অপারেট করুক তদারকি তো আমরা Dialogue করব। কিন্তু টা প্রশ্ন তো হোক, মানে ওইখানেই আলোচনাটা হোক যে উচিত। আমরা তো রাজনৈতিক বাংলাদেশ ব্যাংকে দলগুলো টাকা বলছে- পাহারা দিতে পারি না, আমরা তো কোথাও পাহারা দিয়ে খুব একটা যে ভালো করেছি সেটা তো নাই। তাহলে আমি তো পাহারা দেওয়ার যোগ্যতা রাখি না, এখন কি পাহারা দেওয়ার জন্য আরেকজন বিদেশি হায়ার করবেন? রাইট, এখন প্রশ্ন হচ্ছে ডায়ালগটা জরুরি, যেটা আমরা বলেছি, এবং সেই জন্যই কিন্তু বিডা কিন্তু সবাইকে ডেকেছিল যে ইনভেস্টমেন্ট সামিটের ফলো আপের জন্য আমাদের চ্যালেঞ্জগুলো কি কি। সেখানে কিন্তু অলমোস্ট সব রাজনৈতিক দল গেছে, বিএনপি যায় নাই। বিএনপি গেলে যেটা হতো, এখানে ডায়ালগটা খুব সিরিয়াস মুডে ডিসকাশন হইতে পারতো যে এই কনসার্ন আছে, এগুলো আমাদেরকে পরিষ্কার করা। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমার একটি প্রশ্ন ছিল যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে, খুব সংক্ষেপে বলবেন, শেষ করতে হবে আমার। ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্র আকারে আমাদের কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, এটা হচ্ছে বটম লাইন। ভারতের সাথে সম্পর্ক ছিল আওয়ামী লীগের, শেখ পরিবারের, জাতীয় পার্টি এরশাদের, এরকম কিছু ব্যক্তি এবং এন্টিটি যারা মোটা দাগে হচ্ছে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব সাপেক্ষে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, আমার জাতীয় নিরাপত্তার হুমকি। কিন্তু তাদের সঙ্গে তো আমাদের একটা বাণিজ্য সম্পর্ক আছে, কেনা বেচা এবং আছে। সেটি ক্ষতিগ্রস্ত। আপনার বাসার সামনে যে ভ্যান গাড়ি থেকে আপনি সবজি কেনেন, ওই সবজিওয়ালার সাথে আপনার কোনো সম্পর্ক আছে কিনা, ও কই থাকে, ওর ছেলে মেয়ে কয়জন, ওর বাড়িতে কখনো গেছেন কিনা, ওর ঈদের দিন দাওয়াত দিয়ে খাওয়াইছেন কিনা। আপনি কেনা বেচা করেন কিন্তু সম্পর্ক হয় না। যেই সুন্দর মেয়েটাকে আপনি পাড়ার গ্রামের স্কুল থেকে হেঁটে যেতে দেখেছেন, অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকেছেন, ওকে আপনি দেখে মুগ্ধ হয়েছেন, কিন্তু ওর সাথে আপনার সম্পর্ক হয়নি। সম্পর্ক এইভাবে হয় না। ভালোবাসা হইতে পারে কিন্তু সম্পর্ক হয় না। ওই ভালোবাসার সম্পর্ক হাসিনার সাথে ছিল, শেখ মুজিবের সাথে ছিল, ভারতের জাতীয় পার্টি এরশাদের সাথে ছিল। বাংলাদেশ রাষ্ট্র আকারে, জাতি আকারে ভারতের সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। দিস ইজ দ্য বটম লাইন। এর মানে কি আমরা কেনাবেচা করি নাই? আমি ঘুরতে যাব না, ও আমার দেশে ঘুরতে আসবে না, সব কিছু চলবে, কিন্তু সে আমার জাতীয় শত্রু, এটা মনে রেখে সব সম্পর্ক চলবে। প্রশ্ন হচ্ছে এখন এই যে কেনাবেচা বন্ধ করে দিয়েছে, কিছুই হবে না। এটার এক্সাম্পল দেই যে ভারত থেকে আমরা আসলে কি আনি, মোটা দাগে কিছু খাবার দাবার আনি, চাল ডাল আলু পেঁয়াজ, তাও ম্যাক্সিমাম টাইম যে সময়ে দেওয়ার কথা, যে দামে দেওয়ার কথা, যে প্রসেসে দেওয়ার কথা সেটা তারা দেয় না, বেইমানি করে। এখানে মোটা দাগে আনি হচ্ছে তুলা আনি, সবচেয়ে বেশি আমরা ইম্পোর্ট করি হচ্ছে ভারত থেকে তুলা আনি, $2 to 3 বিলিয়ন তুলা আনি। এর থেকে সস্তায় সেন্ট্রাল এশিয়া থেকে, পাকিস্তান থেকে, আমেরিকা থেকে, ইন্দোনেশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে আপনি তুলা আনতে পারবেন। আমার বিকল্প মার্কেট আছে। আমরা কি আনি? চিনি আনি। আমার 9টা 10টা 11টা চিনি কল বন্ধ হয়ে আছে। ভারত থেকে আপনার চিনি আনতে হবে কেন? ব্রাজিল থেকে চিনি আনতে হবে কেন? উৎপাদন ব্যয় বেশি। হ্যাঁ, আমাদের উৎপাদন ব্যয় বেশি আমাদের হয় এখানে আমাদের। চিনি কলগুলির উৎপাদন ব্যয় না, অনেক এটা বেশি। কম্পিটিটিভ না। আপনি যেহেতু 60-এর দশকের টেকনোলজি ব্যবহার করছেন, এটা কম্পিটিটিভ না হওয়ার কারণে প্রোডাকশন কস্ট আমি বেড়ে মনে গেছে। করি চিনি কলগুলো দিয়ে দেন বিদেশিদের কাছে। ভালো